ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে আমরা তোমাদের জেনারেল সায়েন্স থেকে ক্লাস করাচ্ছি। আজকে আমরা তাপ ও তাপমাত্রার পার্ট 3 আলোচনা করব। এর আগে আমরা দুটো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা আই বটনে প্রেস করে ভিডিওটি দেখে নেবে, তারপর পার্ট 3টি দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আজকে পার্ট 3তে আমরা আলোচনা করব তাপ সঞ্চালন। তো চলো, তাপ সঞ্চালন কী জিনিস আমরা জেনে নিই। তাপ যখন এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে তখন তাকে তাপের সঞ্চালন বলে। এই তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি আছে। এগুলি হচ্ছে পরিবহন, পরিচলন এবং বিকিরণ। ইংরেজিতে পরিবহনকে কন্ডাকশন বলে, পরিচলন কনভেকশন এবং বিকিরণ রেডিয়েশন। এরপর এই ছবিটার মাধ্যমে আমরা এই তিনটে জিনিস বুঝে নেব। দেখো, যখন কোনো একটা পাত্রকে আমরা গরম করব তখন কি হবে, তাপটা এই পাত্রের গায়ে লাগবে, পাত্রের নিচের অংশে লাগবে। এর ফলে পাত্রটি নিচের অংশ থেকে আস্তে আস্তে গোটা পাত্রটি গরম হয়ে যাবে। এই পাত্রের এইভাবে গরম হওয়াটাকে এইটাকে বলে পরিবহন। এরপর পাত্রের ভেতরে যে জল ছিল, যে তরলটা ছিল, অর্থাৎ তরল বলতে জলটা ছিল, সেই জলটার কী হবে, আস্তে আস্তে নিচের জলটা গরম হতে 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 পুরো জলটা গরম হয়ে যাবে। এই জলের গরম হওয়াটা এটা হচ্ছে পরিচলন। এবং এই পাত্রটা যে গরম করছিল, যে বসেছিল দূরে, তার গায়ে একটু পরে শরীরে আঁচ লাগবে, এই আঁচটা হচ্ছে বিকিরণ। এই তিনটে বেসিক জিনিস তাপ সঞ্চালনের। এটা বুঝতে পারলে তোমরা বাকি সব কিছুই বুঝতে পেরে যাবে। এরপর এই পরিবহন, পরিচালন, বিকিরণ আমরা বিস্তারিত জানবো, কিন্তু তার আগে তাপের সুপরিবাহী এবং তাপের কুপরিবাহী যেসব পদার্থগুলো আছে সেগুলো একটু জেনে নিই। তাপের সুপরিবাহী পদার্থ কি? আর যেসব পদার্থ খুব সহজে তাপ পরিবহন করতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলে। সুপরিবাহী মানে তাপের উত্তম পরিবাহক হবে, এবং তাপের কুপরিবাহী বলতে তাপ পরিবহন করতে সহজে পারে না, তারা কুপরিবাহী। তো সুপরিবাহী কারা? সব ধাতুই হচ্ছে তাপের সুপরিবাহী, সমস্ত ধাতু। এদের মধ্যে রূপার মধ্যে তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। এরপরে কে কে আছে? তামা আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে। আর কুপরিবাহী কোনগুলো? যেমন কাঠ, কাগজ, রাবার, এগুলো হচ্ছে সব কুপরিবাহী, এগুলোর মধ্যে দিয়ে তাপ পরিবহন হয় না। পারদ ছাড়া প্রায় সমস্ত তরলই তাপের কুপরিবাহী। গ্যাস অত্যন্ত কুপরিবাহী, অর্থাৎ তরল এবং গ্যাস এগুলো হচ্ছে কি? কুপরিবাহী। শুধুমাত্র তরলের মধ্যে পারদ একমাত্র তাপের সুপরিবাহী। তার ফলে আমরা ডাক্তারি থার্মোমিটারে এই পাত্র ব্যবহার করা হয়, তোমরা জানো। আমি ডাক্তারি থার্মোমিটার নিয়ে আগে ক্লাসগুলোতে আলোচনা করেছি তোমাদের সাথে। শূন্যস্থানের মধ্য দিয়ে তাপের পরিবহন হয় না, অর্থাৎ শূন্যস্থান হচ্ছে তাপের আদর্শ কুপরিবাহী। ঠিক আছে, শূন্যস্থানের মধ্যে দিয়ে কোনো তাপের কিন্তু পরিবহন হয় না। ঠিক আছে, পরিবহন হয় না, তাহলে সেটা কি? শূন্যস্থানের মাধ্যমে কি আসে? বিকিরণ হয়। ঠিক আছে, সেটা কিন্তু পরিবহন নয়। ওকে, চলো এরপর জানবো। এখানে আমরা বিস্তারিতভাবে পরিবহন সম্পর্কে জেনে নেব। পরিবহন বা কন্ডাকশন কি? যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হয় কিন্তু অণুগুলি স্থান পরিবর্তন করে না। কীরকম? ওই যে কেটলিটা বললাম, ছবিটা, এখানে কি হচ্ছে, যখন তাপটা দিচ্ছি তখন কি হচ্ছে, আস্তে আস্তে তলাটা গরম হচ্ছে, এরপর আস্তে আস্তে পুরো কেটলিটা গরম হচ্ছে, অর্থাৎ উষ্ণতর স্থান থেকে কেটলির যে ঠান্ডা অংশটা আছে সেদিকে তাপটা যাচ্ছে, অর্থাৎ উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপটা কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে। কিন্তু কেটলিটার নিচের অংশটা কি উপরের অংশে চলে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে অণুগুলির কোনো সঞ্চালন হচ্ছে না। এটা এখানে বলা হয়েছে যে অণুগুলি কোনো স্থান পরিবর্তন করে না, তাকে তাপের পরিবহন বলে। এই তাপের পরিবহনটা কোথায় দেখা যায়? একটু আগে কেটলিটা দেখালাম, সেটা কি? কঠিন পদার্থ, তাহলে কঠিন পদার্থে তাপের পরিবহন দেখা যায়। এরপর তাপের পরিমাণ, যেসব দৃষ্টান্তগুলো আমরা আমাদের পরিবেশে দেখতে পাই, আশেপাশে ব্যবহার করি বা দেখতে পাই, সেগুলো আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। কোথায় কোথায় দেখতে পাই? যেমন রান্নার পাত্র, অ্যালুমিনিয়াম, ইস্পাত ইত্যাদি ধাতু দিয়ে। বয়লার, যেখানে জল গরম করা হয়, নানা রকম তরল গরম করা হয়। ও ক্যালোমিটার যে তামার থাকে। ইঞ্জিনের সিলিন্ডার বা পিস্টনের যে অ্যালুমিনিয়াম ধাতু থাকে, এগুলো সব তাপের পরিমাণের মাধ্যমে কাজ করে। ঠিক আছে। এরপর কাঁচপাত্র যদি আমরা গরম করি তখন নিচে কি করা হয়? তার জালি দেওয়া হয়, যাতে কাঁচটা ফেটে না যায়। তার জালি দিলে কি হয়? পাত্রটা পুরোপুরি সমানভাবে তাপটা যায়। ঠিক আছে, মাইক্রো ওভেনে এরকম ইউজ করা হয়, তোমরা দেখবে। এরপর ডেভিড নিরাপত্তা বাতি দিয়ে, এই যে পিকচারটা দেখো, এরকম বাতি আগে খনিতে ব্যবহার করা হতো। এই বাতির চারদিকে এরকম তারের জালি ব্যবহার করা হতো। কারণটা কি? তাপের বিস্তারটা সমানভাবে, তাপের যে চারদিকে ছড়িয়ে পড়বে বিকিরণটা, সেটা সমানভাবে যাতে হয়। না হলে কি হবে? একদিকে হলে আগুন লেগে যাবে কয়লা খনিতে। ঠিক আছে। এছাড়াও কাঠের চেয়ার, একটা লোহার চেয়ার যদি আমরা রোদে রেখে দিই, তাহলে কাঠের চেয়ারের চেয়ে লোহার চেয়ারটা বেশি গরম মনে হবে। কারণ যখন আমরা লোহার চেয়ারটা ছোবো তখন লোহার তাপ পরিবাহিতা কি বেশি, এর ফলে কি হয়? দ্রুত আমাদের গরমটা অনুভব হয়। আর কাঠের তাপ পরিবাহিতা কম বলে আস্তে আস্তে তাপটা আমাদের শরীরে আসে, এর ফলে কম গরম মনে হয়। ঠিক আছে। টিনের ছাদে বাস করা একই রকম। দিনের বেলা গরম লাগে এবং রাত্রিবেলা ঠান্ডা হয়ে যায়। কারণটা কি? দিনের বেলা কি হয়? সরাসরি টিনের ছাদের উপর তাপ পড়ে, এর ফলে টিন উত্তপ্ত হয়ে ওঠে, এবং আস্তে আস্তে যখন সূর্য যখন অস্ত যায় তখন কি হয়? তাপ বন্ধ হয়ে যায় এবং দ্রুত তাপটা বিকিরণও করে দেয়, এর ফলে টিন ঠান্ডা হয়ে পড়ে।
ঠিক আছে। শীতকালে আমরা যদি উলের জামা কাপড় পরি তাহলে গরম লাগে, কারণ কি, উলের মাঝখানে, উলের কাপড় যখন আমরা পরি তখন দেখবো উলের মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থানে বায়ু প্রবেশ করে যায়, এবং বায়ু হচ্ছে তাপের কুপরিবাহী। বায়ু তাপের কুপরিবাহী, এর ফলে আমাদের শরীরের যে তাপ বাইরে আসতে পারে না, ভিতরে থেকে যায়, এর ফলে আমাদের গরম অনুভূত হয়। গ্রীষ্মকালে যখন আমরা কোনো টিউবওয়েল থেকে জল নিই তখন কি মনে হয় যে জলটা ঠান্ডা আছে, আবার শীতকালে যখন ওই টিউবওয়েল থেকে জল নেব তখন মনে হয় জলটা গরম আছে। এটা কেন হয়? এটা হচ্ছে পৃথিবী তাপের কুপরিবাহী। এই কারণে শীতকালে বাইরে পরিবেশ ঠান্ডা থাকে কিন্তু পৃথিবীতে গরম থাকে, ফলে গরম জলটা বার হয়। আবার গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে বাইরে পরিবেশ গরম থাকে কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ ঠান্ডা থাকে। ঠিক আছে, এর ফলে জলটা ঠান্ডা হয়। এরপর আমরা পরিচলন বা কনভেকশন সম্পর্কে জানবো। তো পরিচলন সম্পর্কে আমরা জানার আগে আমরা প্রথমের ছবিটাতে চলে যাব। এখানে আমরা কি জেনেছি যে জল নিচের অংশটা উত্তপ্ত হওয়ার পরে আস্তে আস্তে পুরো জলটা গরম হচ্ছে, নিচের থেকে উপরে তাপটা যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আর জলের অণুগুলি কি হচ্ছে, ধরো নিচের অণুটি উত্তপ্ত হয়ে উপরে উঠে গেলো, আবার একটা অংশ সেটা উপরে গেলো, আবার এইদিকে ছড়িয়ে গেলো, আবার এদিকে ছড়িয়ে গেলো, এভাবে ছড়িয়ে গেলো। এভাবে আস্তে আস্তে অণুগুলো জলের ছড়ে ছড়াতে জলটা গরম হয়ে যায়। তাহলে সংজ্ঞাটা একটু ভালো করে জেনে নিই কি। পরিচালনার সঙ্গে হচ্ছে যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলি নিজেরাই উষ্ণ অংশ থেকে শীতল অংশে তাপ নিয়ে যায়, অর্থাৎ পদার্থের অণুগুলি নিজে উষ্ণ হয়ে যায়, তারপর শীতল অংশে চলে যায়, সেখানে আবার উত্তপ্ত করে, এভাবেই পরিচালনা প্রক্রিয়া চলতে থাকে। কোথায় কোথায় দেখা যায়? জল একটা কি, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে পরিচালন প্রবাহ দেখা যায়। ঠিক আছে, এরপর পরিচালন প্রবাহ কোথায় কোথায় ঘটে? একটা সাধারণ হচ্ছে আমরা যে ঘরে বাস করি সেই ঘরের বায়ু চলাচল হচ্ছে পরিচালন প্রবাহ। এগুলো পরীক্ষাতে আসে কিন্তু। কীরকমভাবে হয়? ঘরের ভেতরে যে গরম এবং উষ্ণ বাতাস সেটা আমাদের ভেন্টিলেটর দিয়ে বাইরে বার হয়ে যায় কিন্তু। ঠিক আছে, আবার দরজা বা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করে, এভাবে চক্রাকারে ঘরের মধ্যে বায়ু চলাচল হতে থাকে। ঘরে যে বায়ু চলাচল হয় এটা পরিচালন পদ্ধতিতে ঘটে, কারণ বায়ু নিজেই উষ্ণ বাতাস নিজেই বার হয়ে যাচ্ছে। আর এখানে বলা আছে নিজেরাই উষ্ণ অংশ থেকে শীতল অংশে তাপ নিয়ে যাবে, তাহলে তাকে পরিচালনা বলে। ঠিক আছে, আরেকটা হচ্ছে সমুদ্র বায়ু স্থলবায়ুর সৃষ্টি। এটাও কিন্তু, এটা পরীক্ষাতে আসে। সমুদ্র বায়ু সৃষ্টির কারণ কি এমন পড়তে পারে, স্থলবায়ু সৃষ্টির কারণ কি, পরিবহন প্রবাহ, পরিচালন প্রবাহ, বিকিরণ প্রবাহ, তখন কি বলবে? এটা হচ্ছে পরিচালন প্রবাহ। ঠিক আছে, তো সমুদ্র বায়ু কীভাবে সৃষ্টি হয় দেখো, আমরা এর আগের ক্লাসে আপেক্ষিক তাপ সম্পর্কে জেনেছি, তোমরা যারা ক্লাসটা করেছো তারা ভালো করে বুঝতে পারবে এটা। ঠিক আছে, দেখো জলের আপেক্ষিক তাপ বেশি বলে জলভাগের তুলনায় স্থলভাগ কি হবে? দ্রুত উত্তপ্ত হয়ে উঠবে। এর ফলে স্থলভাগের উষ্ণ বাতাস উপরে উঠে যাবে, এবং যদি উপরে উঠে যায় তাহলে কি হবে? এখানে ফাঁকা স্থান, শূন্যস্থানের সৃষ্টি হবে। বাতাস যদি না থাকে ফাঁকা স্থান সৃষ্টি হবে। এই ফাঁকা স্থান পূরণ করার জন্য সমুদ্র থেকে শীতল বাতাস এখানে স্থলভাগের দিকে আসতে থাকবে। শীতল বাতাস কি করতে থাকবে? এই স্থলভাগের দিকে আসতে থাকবে। এই বাতাস আসাটাকে, এটাকে বলা হয় সমুদ্র বায়ু। অর্থাৎ সমুদ্রের দিক থেকে যে বায়ুটা আসবে সেটা হচ্ছে সমুদ্র বায়ু। এটা কখন ঘটে? দিনের বেলা ঘটবে, এবং প্রাবল্যটা এর বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। ঠিক আছে, দিনের বেলা এটা ঘটে এবং সন্ধ্যার দিকে এর প্রাবল্য বৃদ্ধি পায়। রাত্রিবেলা ঠিক উল্টোটা হয়। সমুদ্রের জল স্থলভাগের তুলনায় আস্তে আস্তে তাপ বিকিরণ করবে, কিন্তু স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে দেবে। যেমন তাপ দ্রুত নিয়েও থাকে, ঠিক একই রকম তাপ বিকিরণটা দ্রুত করবে। এর ফলে স্থলভাগ কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। কিন্তু জলভাগ থেকে তাপ বিকিরণ হতে সময় লাগবে, অর্থাৎ জলভাগ অপেক্ষাকৃত উষ্ণ থাকে। তাই স্থলভাগ থেকে এই যে জমির শীতল বাতাসটা জলভাগের দিকে যেতে থাকে, অর্থাৎ স্থলভাগ থেকে বাতাসটা সমুদ্র দিকে প্রবাহিত হয়। এই স্থলভাগের থেকে বায়ু প্রবাহিত হয় বলে একে স্থলবায়ু বলা হয়। এই বায়ু প্রবাহ কিন্তু সারা রাত ধরে চলতে থাকে এবং ভোরের দিকে এর প্রাবল্যতা বৃদ্ধি পায়। ঠিক আছে, চলো এরপর আমরা বিকিরণ সম্পর্কে জানবো। বিকিরণ কি জিনিস? না, যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা যদি জড় মাধ্যমের সাহায্য নিয়েও থাকে তাহলে তাকে উত্তপ্ত না করেই যখন সঞ্চালিত হয় এক স্থান থেকে অন্য স্থানে, তখন তাকে বিকিরণ বলে বা রেডিয়েশন বলা হয়। এরপর আলো ও বিকিরণ তাপের আমরা কিছু মিল দেখে নেব, সাদৃশ্য বলতে মিলগুলো দেখে নেব। কেন জানবো? কারণ সমস্ত কিছুই এই দুনিয়ার সৃষ্টি কি এই আলো বিকিরণ তাপের থেকেই সৃষ্টি। ঠিক আছে, এই দুটোই মেন জিনিস। বিকিরণ তাপ কি? বিকিরণ তাপ হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় আলো যেমন তড়িৎচুম্বক তরঙ্গ, একই রকমভাবে বিকিরণ তাপও একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং শূন্যের মাধ্যমে চলাচল করতে পারে। ঠিক আছে, এই বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে। কিভাবে আসে? এই বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। ঠিক আছে, সূর্য থেকে বিকিরণ তাপ সরল রেখা বরাবর চলে। কেমন? একদম সরল রেখা বরাবর আসে। তাই যখন আমরা রোদ দেয় তখন মাথায় যদি ছাতা নিই তাহলে কি হয়? ওই তাপটা আটকানো যায়। ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে তাপ কি আলোর বেগে চলে। আলো যে বেগে চলে তাপও সে একই সাথে চলে, আলোর সাথেই চলে। ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে তাপ যে মাধ্যমে চলে সেই মাধ্যমকে উত্তপ্ত করে না, কিন্তু যদি কোনো মাধ্যম থাকে যেমন ছাতাটা মাঝে যদি আসে তখন কি হয়? ছাতাটা গরম হয়। ঠিক আছে, এরপর কিছু পার্থক্য এদের মধ্যে। আলোকে আমরা দেখতে পাই কিন্তু বিকিরণ তাপকে দেখতে পাই না। তাপটা কি আমরা দেখতে পাই? তাপ আমরা অনুভূত করি।
বিকিরণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য আলোর চেয়ে অনেক বেশি হয়, ঠিক আছে। তাই তাপটা আমাদের গায়ে তাড়াতাড়ি লাগে। আলোটার প্রভাব না ফেললেও তাপের প্রভাব খুব দ্রুত হয়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা পরীক্ষাতে আসে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এবং এটাও আসে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। কার কম? বেনিয়া সহ কলা অর্থাৎ বেগুনির সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম। কার? বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাপীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর চেয়ে বেশি, তার কারণে এই তাপীয় বিকিরণটাকে কি বলা হয়? ইনফ্রারেড ওয়েভস বা অবলোহিত তরঙ্গ বলে। এই অবলোহিত রশ্মি আমাদের শরীরে যদি পড়ে তখন তাপ লাগে। আমাদের শরীরে যে তাপটা লাগে সেটা কি কারণে? সেটা হচ্ছে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড ওয়েভস। একেই আবার তাপীয় বিকিরণে বলা হয়, ঠিক আছে। এরপর এখানে কিছু ওয়েভ আমরা দিয়েছি, বেতার তরঙ্গ, ইনফ্রারেড, অপটিক্যাল, ইউভি, এক্স রে। এগুলো ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, এনার্জি সব দেওয়া আছে। যদি তোমরা মনে করো, কেউ মনে রাখবে বা লিখবে, এখান থেকে লিখে নিতে পারো পজ করে, ঠিক আছে। আমরা এরপর দেখে নেব তাপীয় বিকিরণ বা শোষণ কোথায় কোথায় দেখা যায়। আমরা যে চা খাই সেই কাপটি সাদা ও চকচকে করা হয়। কেন করা হয়? কারণ সাদা অতি দ্রুত তাপ বিকিরণ করতে পারে বা শোষণ করতে পারে না, ঠিক আছে। আবার চকচকে স্থানও অতি দ্রুত তাপ বিকিরণ বা শোষণ করতে পারে না। সেই কারণেই সাদা বা চকচকে এই সাদা কাপ ব্যবহার করা হয়। এরপর সাদা কাপড়ের তুলনায় যদি কালো কাপড় রোদে শুকতে দিই তাহলে কালো কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর কারণ কালো রং হচ্ছে তাপের উত্তম শোষক, অর্থাৎ তাড়াতাড়ি তাপ শোষণ করে নেয়। শীতকালে কালো পোশাক এবং গ্রীষ্মকালে সাদা পোশাক পরলে আরাম লাগে, একই কারণে। সাদা পোশাকে কি হয়? তাপকে প্রতিফলন করে দেয়, এবং কালো পোশাক তাপ শোষণ করে, ঠিক আছে। রান্নার হাঁড়ির তলা কালো অমসৃণ করা হয় একই কারণে। কালো কেন করা হয়? যাতে দ্রুত তাপ শোষণ করে। এবং অমসৃণ কেন করা হয়? ওই একই কারণে, অ্যাবজর্ব করে কি করবে? দ্রুত হাঁড়িটাকে গরম করে দেবে। ছাতার কাপড় কালো রঙের করা হয়, কারণ কালো রং কি করে? তাপটা শোষণ করে এবং চারদিকে ছড়িয়ে দেয়। তার ফলে আলো কি হয়? বিকীর্ণ তাপ কি হয়? সরাসরি আসে, সরলরেখা বরাবর চলে। এর ফলে কি হয়? বিকীর্ণ তাপটা চারদিকে ছড়িয়ে যায়। এই ছাতার মাধ্যমে তাপ দিয়ে ছড়িয়ে পড়ে, সরাসরি আমাদের শরীরে আসে না। এরপর মেঘাচ্ছন্ন দিনে বা রাত্রিতে কেন গরম লাগে? এই সমস্ত কিছু কিন্তু তাপীয় বিকিরণের ফলে হয়। এগুলো পরীক্ষাতে এমনভাবে আসবে, হয়তো দিল মেঘাচ্ছন্ন দিন বা রাত্রে গরম লাগে কেন, দিল পরিবহন, পরিচালন, বিকিরণ, ঠিক আছে। এবার অপশন তোমাকে করতে হবে, তাহলে কি হবে? সেটা বিকিরণ। উত্তরটা তোমাদের এভাবে করতে হবে। কেন মেঘাচ্ছন্ন দিন বা রাত্রিতে আমাদের বেশি গরম লাগে? কারণ আমরা জানি শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর তাপ শোষণ ক্ষমতাটা বেশি। এর ফলে কি হয়? আকাশ যদি মেঘলা থাকে তাহলে সূর্য থেকে যে বিকিরণ তাপ পৃথিবীতে আসে তা অধিক পরিমাণে বায়ু শোষণ করে। কারণ মেঘলা দিনে কি থাকে? আর্দ্রতাটা বেশি থাকে। এর ফলে বায়ু উত্তপ্ত হয়ে পড়ে। আর বায়ু উত্তপ্ত হয়ে পড়লে আমাদের গরমটা বেশি লাগবে। কিন্তু রাত্রিবেলা কি হয়? তাপটা বিকিরণ হয়ে যায়, ফলে ভূপৃষ্ঠ কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। কিন্তু ঠান্ডা হলেও তাপটা কিন্তু বাইরে, মেঘের বাইরে যেতে পারে না। কারণ মেঘটা কিন্তু অস্বচ্ছ, তাপের পক্ষে অস্বচ্ছ। মেঘ ভেদ করে তাপ যেতে পারে না। এর ফলে মেঘাচ্ছন্ন রাত্রিও একই রকমভাবে গরম লাগে। এরপর মরুভূমি অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড গরম, রাত্রিতে খুব ঠান্ডা হয় কেন? মরুভূমি অঞ্চলে কি হয়? বিকীর্ণ তাপ সরাসরি এসে মরুভূমির বালিতে এসে পড়ে। এর ফলে বালি উত্তপ্ত হয় প্রচুর পরিমাণে এবং দিনের বেলা গরম লেগে যায়। আবার যখন সূর্যাস্ত হয়ে যায় দ্রুত তাপ বিকিরণ করে এবং সেই বালি ঠান্ডা হয়ে যায়। এর ফলে মরুভূমি অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড গরম এবং রাত্রিতে খুব ঠান্ডা লাগে। কয়লার উনুনের ফাঁকে ফাঁকে তোমরা দেখবে যে অনেক উজ্জ্বল দেখায়। এর কারণও কিন্তু এই বিকিরণ। কারণ ফাঁকা স্থানে বেশি পরিমাণে শোষণ ক্ষমতাটা বেশি থাকে তাপের, এই জন্য বেশি উজ্জ্বল দেখায়। তাহলে আমরা তাপের পরিবহন, পরিচালন, বিকিরণ সম্পর্কে জানলাম। এরপর আমরা কিছু এমসিকিউ এখান থেকে জেনে নেব। তাপ সঞ্চালনের জন্য সবচেয়ে দ্রুত পদ্ধতিটির নাম কি? কি হবে? পরিবহন, পরিচালন, বিকিরণ কোনটি নয়। সবচেয়ে দ্রুত পদ্ধতি কোনটি? সেটা হচ্ছে বিকিরণ, ঠিক আছে। তাপের সুপরিবাহী তরলের উদাহরণ। তাপের সুপরিবাহী কোনটি? তরলের মধ্যে জল, অ্যালকোহল, পারদ, অ্যাসিড ক্ষার বা জলের বা লবণের জলীয় দ্রবণ। এটা কি? এটা হবে পারদ। পারদ ছাড়া বাকি সবই কুপরিবাহী, ঠিক আছে। একজন ফর্সা লোকের তুলনায় একজন কালো লোকের অনুভূতি হবে কি হবে? এটা বেশি গরম ও বেশি ঠান্ডা। কালো লোকের সব দিক থেকেই জ্বালা, বেশি গরম বেশি ঠান্ডা অনুভূত হবে। টেবিলের উপরে রাখা এক কাপ গরম চা যে পদ্ধতিতে তাপ হারায় তা হলো পরিবহন, পরিচালন, বিকিরণ বা সবগুলি। এটা কি হবে? এটা সবগুলিই হবে। কিভাবে হবে? যে তাপটা এখানে নিচে সারফেসটাতে লাগছে, এখানে নিচে টেবিলটাতে লাগছে, টেবিলের কিছুটা তাপ চলে যাচ্ছে, তাহলে সেখানে পরিবহন হয়ে যাচ্ছে। আশেপাশে পরিবেশও কিছু ছড়াচ্ছে তাপটা, এটা বিকিরণ হচ্ছে। এবং বাষ্পের আকারে যেটা যাচ্ছে সেটা পরিবেশে মিশে যাচ্ছে, এটা হচ্ছে গ্যাসের পরিচালন প্রবাহ, ঠিক আছে। তাহলে সমস্তগুলো এখানে দেখা যাবে।
5 নম্বর হচ্ছে পদার্থকে উত্তপ্ত করলে তার সংকোচন হয়, প্রসারণ হয়, ঘনত্ব পরিবর্তিত থাকে, আকার অপরিবর্তিত থাকে। একদম সহজ, উত্তপ্ত করলে পদার্থটি অবশ্যই প্রসারিত হবে। পিতল, তামা, লোহা ও ইস্পাতের মধ্যে তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি কার? এখানের মধ্যে পিতলের সবচেয়ে বেশি তাপীয় প্রসারণ। গ্যাসের তাপীয় প্রসারণ কঠিনের চেয়ে বেশি, কিন্তু তরল গ্যাসের তাপীয় প্রসারণ কি হয়? কঠিন আর তরলের চেয়ে অনেক বেশি হয় তাপীয় প্রসারণটা। ঠিক আছে। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়, পরিবহন পদ্ধতিতে কি হয়? কঠিন পদার্থে, তরল পদার্থে না গ্যাসীয় পদার্থে? না শূন্যে। পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থের হয়, তার ফলে কেটলিটা গরম হয়েছিল। রূপা, তামা, লোহা ও কাঁচের মধ্যে তাপ পরিবাহিত সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি রূপার। ঠিক আছে। অস্বচ্ছ বস্তুতে কি হয়? তাপ শোষণ হয়, তাপ বিকিরণ হয়, তাপের রূপান্তর ঘটে, কিছু শোষণ কিছু বিকিরণ ঘটে। অস্বচ্ছ বস্তু যদি হয় কি হয়? কিছু শোষণ কিছু বিকিরণ ঘটবে। সমুদ্রবায়ু ও স্থলবায়ু সৃষ্টির কারণ কি? একটু আগে আমরা বলেছি, আলোচনা করেছি, এটা হচ্ছে তাপের পরিচলন। 12 নম্বর প্রশ্ন, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? এটা হচ্ছে সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। আজকের ক্লাস এ পর্যন্তই। এরপরে আমরা তাপ ও তাপমাত্রা থেকে আরও পাঠ নিয়ে আসব, যেটা আমরা তাপ ও তাপমাত্রা নাম রেখেছি পদার্থের অবস্থার পরিবর্তন। আমাদের সায়েন্সের ক্লাস আমাদের চ্যানেলে আমরা রেগুলার দিচ্ছি। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের উপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আমরা জেনারেল স্টাডিজের উপর মক টেস্ট নিয়ে আসছি। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগলো। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসের জন্য বাই।